আসসালামু আলাইকুম। ইমার্জিং স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হুসাইন রাব্বি, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ, অতিথি শিক্ষক, কিশোর বাতায়ন এটুআই ও ২০১৮ সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে জাতীয়ভাবে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র সপ্তম অধ্যায় ওয়ার্কশিট বা কার্যপত্র সম্পর্কে আলোচনা করতেছিলাম এবং আমরা ১০ ঘরা, ৮ ঘরা, ১২ ঘরা এবং ৬ ঘরা কার্যপত্র সম্পর্কে ধারণা নিয়েছি। আমাদের আজকের আলোচিত বিষয়বস্তু হলো রেওয়া মিল ও সমন্বিত রেওয়া মিলের অনুল্লেখিত টাকার পরিমাণ নির্ণয়। অর্থাৎ অনেক সময় রেওয়া মিল বা সমন্বয় দুটোর ভিতরে কোনো একটায় আমাদের টাকার পরিমাণটা দেয়া থাকবে না। অর্থাৎ সেখান থেকে আমরা কিভাবে এই টাকার পরিমাণটা বের করব? আনস্টেটেড অ্যামাউন্ট অফ মানি। অর্থাৎ সমন্বিত রেওয়া মিল থেকে সমন্বয় জাবেদা তৈরি করি। এই যে প্রসেসটা আমরা তো আগে দেখি যে সমন্বয় থেকে সমন্বিত জাবেদা তৈরি করি। বাট আজকের ক্লাসে আমরা দেখব রেওয়া মিল থেকে সমন্বিত রেওয়া মিল থেকে সমন্বয় জাবেদা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো আশা করি এই পাঠ শেষে তোমরা সমন্বয়ের তথ্য ব্যতি রেখে সমন্বয় জাবেদা তৈরি করতে পারবে এবং সমন্বয় জাবেদার দাখিলা দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করে দিয়ে এলাম। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। তো এখানে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে একটা রেওয়া মিল আমাদের সামনে আসছে এবং এই রেওয়া মিলে কিছু কিছু তথ্য দেওয়া নাই, যেটা হোয়াট আকারে মার্ক করা হয়েছে। আমি যদি বলি যে প্রাপ্য হিসাব, এখানে দেখো কোনো আইটেম দেওয়া নাই। আবার সমন্বিত রেওয়া মিলে গিয়ে সাপ্লাইজের এই পরিমাণটা দেওয়া নেই। আবার বীমা খরচের এই সমন্বিত রেওয়া মিলের অ্যামাউন্টের পরিমাণ দেওয়া নাই। অবচয় সঞ্চিতির এই অ্যামাউন্টটা দেওয়া নাই। তো এই যে অ্যামাউন্টগুলো দেওয়া নাই, এই অনুল্লেখিত বা আনস্টেটেড যেই অ্যামাউন্ট সেটা আমাদের বের করতে হবে। এখন তোমাদের প্রশ্ন হলো, স্যার আমাদের তো সমন্বয় দেওয়া থাকবে, তাহলে সমন্বয় এবং রেওয়া মিলের যোগ সাজসেই তো আমরা সমন্বিত রেওয়া মিল করি। হ্যাঁ, আগের অঙ্কগুলি আমরা সেভাবে করেছি, বাট এটা হলো একেবারে স্পেশালি ডিফারেন্ট একটা অঙ্ক, যেখানে তোমাকে সমন্বয়ই দেওয়া থাকবে না। কথাটি কিন্তু আবারও বলতেছি, আই এম রিপিট অ্যাগেন, এখানে সমন্বয় নাই, অতিরিক্ত তথ্য নাই। এই রেওয়া মিল এবং সমন্বিত রেওয়া মিলের মাধ্যমে তোমাকে খুঁজে বের করতে হবে এগুলোর সমন্বয় কোনটা কোনটা, এবং টাকার পরিমাণটাও বের করতে হবে। তো সেই বিষয়টাই আমরা একটু দেখব। এটা একটা টিপিক্যাল অঙ্ক এবং একটা ডিফারেন্ট অঙ্ক। তো আশা করি ক্লাসটা তোমরা ভালোভাবে করলে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা উদ্দীপকটা যদি একটু পড়ি তাহলে আমাদের বেশ কিছু বিষয় সামনে আসবে। প্রাপ্য হিসাব রেওয়া মিলের পরিমাণ দেওয়া নাই, কিন্তু সমন্বিত রেওয়া মিলের ডেবিট পাশে আছে ৩৪,০০০ টাকা। অগ্রিম বীমা রেওয়া মিলে আছে ২৬,০০০ টাকা। আবার সমন্বিত রেওয়া মিলে গিয়ে হয়েছে ১৮,০০০ টাকা। তার মানে এখানে অবশ্যই একটা সমন্বয় আছে, যে রেওয়া মিলে ২৬,০০০ টাকা, বাট পরে গিয়ে হয়ে গেছে ১৮,০০০ টাকা। তার মানে অবশ্যই এখানে একটা সমন্বয় আছে। সাপ্লাইস রেওয়া মিলে ছিল ৯,০০০, সমন্বিত রেওয়া মিলে গিয়ে কোনো অ্যামাউন্ট দেওয়া নাই, হোয়াট চিহ্ন আমাদেরকে বের করতে হবে। অবচয় সঞ্চিতি রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে, আমরা দেখতে পাচ্ছি ১২,০০০ টাকা, এবং সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট পাশে হোয়াট চিহ্ন দেওয়া আছে। তার মানে এখানে অবশ্যই অবচয় সঞ্চিতির একটা অ্যামাউন্ট বসবে। বকেয়া বেতন রেওয়া মিলে কিছু নেই, কিন্তু সমন্বিত রেওয়া মিলে আছে ৬,০০০ টাকা। সেবা আয়, আমরা যদি সেবা আয়টা দেখি শিক্ষার্থী বন্ধুরা, সেবা আয় এটা রেওয়া মিলে ছিল ৮৮,০০০ টাকা, আর সমন্বিত রেওয়া মিলে গিয়ে হয়ে গেছে ৯৫,০০০ টাকা। অবশ্যই এখানে কোনো মেকানিজম হয়েছে, কোনো সমন্বয় আছে। বীমা খরচ রেওয়া মিলে ডেবিট পাশে কোনো আইটেম নাই, কিন্তু সমন্বিত রেওয়া মিলে গিয়ে হোয়াট চিহ্ন দেওয়া আছে। অবচয় ডেবিট পাশে কোনো আইটেম নাই রেওয়া মিলের, কিন্তু সমন্বিত রেওয়া মিলিতে গিয়ে এখানে ১০,০০০ টাকা ডেবিট পাশে বসেছে। সাপ্লাইস খরচ রেওয়া মিলে সাপ্লাইস খরচের কোনো তথ্য নাই, বাট সমন্বিত রেওয়া মিলের ডেবিট পাশে সাপ্লাইস খরচ আছে ৪,০০০ টাকা। বেতন আমরা যদি দেখি, বেতন আমাদের রেওয়া মিলে ছিল ৪৩,০০০ টাকা, কিন্তু সমন্বিত রেওয়া মিলে গিয়ে বেতন হয়ে গেছে তোমার ডেবিট পাশে ৪৯,০০০ টাকা। তার মানে অবশ্যই এখানে কোনো আইটেম আছে। আর একমাত্র আমাদের সরল সোজা আইটেম, অর্থাৎ ব্যতিক্রমী এবং ভালো সুবোধ
সুবোধ এবং সরল সোজা আইটেম একটাই পাইলাম, অর্থাৎ প্রদেয় নোট। এটার কোনো কাবজাব নাই। এটা রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে ৫,০০০ টাকা, সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে ৫,০০০ টাকা। এই একটা আইটেম আমরা এখানে পাইলাম, যেটার সাথে কোনো কাবজাব নাই, কোনো প্যারা নাই। চিল, চিল রে মামা চিল, তাই না? শ্যামলদার ভাষায় বললাম, সি ইট নট ফর মাইন্ড, চিল রে মামা চিল। অর্থাৎ প্রদেয় নোটের এখানে ক্রেডিট পাশে আছে ৫,০০০, আর সমন্বিত রেওয়া মিলের ক্রেডিট পাশে আছে ৫,০০০, অর্থাৎ প্যারা নাই। চিল আইটেম একটাই পাইলাম আমরা, এখানে কোনো ভেজাল নাই। বাকি সব আইটেমের সাথে কোনো না কোনো সমন্বয় জড়িত আছে। রেওয়া মিলের মোট যোগফল হলো ১,০৫,০০০ টাকা, ডেবিট পাস এবং ক্রেডিট পাস। একইভাবে সমন্বিত রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাস উভয় পাশের যোগফল আমাদের দেওয়া আছে ১,২৮,০০০ টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের অবস্থা। আমাদের ক নম্বর প্রশ্ন করেছে শূন্য স্থানগুলো পূরণ করো। খ নম্বর বলেছে সমন্বয়গুলোর প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দাও। অর্থাৎ এখানে লুকায়িত যে সমন্বয় আছে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট, সেগুলোর জাবেদা দিতে হবে। এবং গ নম্বর হলো কার্যপত্রটি সম্পন্ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা বিষয় আমি তোমাদেরকে একটু বলে রাখি, যে বিষয়টা আমি হয়তো এর আগে তোমাদের সাথে আলোচনা করেছি, তোমাদের মনে আছে যে সম্পদের সাথে যার সম্পর্ক সেটা হলো ব্যয়। আমরা যদি বলি সম্পদের সাথে যার সম্পর্ক সেটা হলো ব্যয়, এরপর হলো দায়ের সাথে যার সম্পর্ক সেটা হলো আয়। অর্থাৎ কার্যপত্র করার ক্ষেত্রে আমরা দেখেছি যে সম্পদের সাথে ব্যয়ের একটা সম্পর্ক আছে এবং দায়ের সাথে আয়ের একটা সম্পর্ক আছে। কিভাবে? সম্পদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে, ডেট এক্সপায়ার্ড হয়ে গেলে ওই সম্পদটা হয়ে যায় ব্যয়। আবার দায়েরও যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় বা সময় শেষ হয়ে যায়, বা দায় যখন অর্জিত হয়, বিশেষ করে অনুপার্জিত আয়, তখন এই দায়টা আয় হয়ে যায়। তার মানে এখানে যে সম্পদগুলো আছে সেই সম্পদের সাথে অবশ্যই কোনো না কোনো ব্যয়ের সম্পর্ক আছে। যেমন আমি প্রথমে প্রাপ্য হিসাবটা পরে বলতেছি, অগ্রিম বীমার কথাটা বলতেছি। দেখো, অগ্রিম বীমা এখানে ২৬,০০০ থেকে ১৮,০০০ হয়েছে। তার মানে এখানে যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জের পরিমাণ হলো কত? ৮,০০০ টাকা। এখানে চেঞ্জের পরিমাণটা কত আছে শিক্ষার্থী বন্ধুরা? ৮,০০০ টাকা। অর্থাৎ অগ্রিম বীমা হ্রাস পেয়েছে। অগ্রিম বীমা আগে ছিল ২৬,০০০, অগ্রিম বীমা পরে হয়েছে ১৮,০০০। তার মানে অগ্রিম বীমার পরিমাণ ৮,০০০ টাকা হ্রাস পেয়েছে। এটা অবশ্যই এটার সাথে এর সংশ্লিষ্ট ব্যয়ের সম্পর্ক আছে। অর্থাৎ অগ্রিম বীমার সাথে সম্পর্ক কার? অগ্রিম বীমার সাথে সম্পর্ক হলো বীমা খরচ। অগ্রিম বীমার সাথে সম্পর্ক কত? কার? বীমা খরচ। ঠিক আছে? অগ্রিম বীমার সাথে সম্পর্ক হলো বীমা খরচ। তার মানে এই শূন্যস্থানে অবশ্যই ৮,০০০ টাকা বসবে। ঠিক আছে? এরপর আমরা যদি প্রাপ্য হিসাবের কথাটা বলি, প্রাপ্য হিসাব আমাদের আগে কোনো আইটেমই ছিল না, কিন্তু পরে প্রাপ্য হিসাব হয়ে গেছে ৩৪,০০০। প্রাপ্য হিসাবের আগে কোনো আইটেম ছিল না, প্রাপ্য হিসাব পরে গেছে ৩৪,০০০। অবশ্যই প্রাপ্য হিসাব হয় বাড়ছে অথবা কমছে। এখন প্রাপ্য হিসাবের সাথে যার সম্পর্ক সাধারণত থাকে সেটা হলো সেবা আয়। প্রাপ্য হিসাবের সাথে যার সম্পর্ক থাকে সেটা হলো কি শিক্ষার্থী বন্ধুরা? সেবা আয়। আমরা যদি দেখি যে সেবা আয় আগে ক্রেডিট পাশে ছিল ৮৮,০০০, কিন্তু পরে সেটা হয়ে গেছে ৯৫,০০০। তার মানে এখানেও কিন্তু একটা চেঞ্জ আসছে, অর্থাৎ সেবা আয় ৭,০০০ টাকা বৃদ্ধি পাইছে। তার মানে সেবা আয়ের সাথে প্রাপ্য হিসাবের একটা সম্পর্ক আছে, যেই সমন্বয়টা এরকম থাকে যে সেবা প্রদান করা হয়েছে, সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি। আমরা কিন্তু এই ধরনের আইটেম কিন্তু অনেক করছি, তোমাদের মনে আছে যে সেবা প্রদান করা হয়েছে, বিল পাওয়া যায়নি, এবং এটা টাকার পরিমাণ ধরো আছে ৮,০০০। এখন যদি এটার আমরা জাবেদা করি, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট হবে ৮,০০০ এবং সেবা আয় হিসাব ক্রেডিট হবে ৮,০০০। তার মানে এই যে ৮,০০০ টাকার চেঞ্জ, আমরা জানি যে প্রত্যেকটা সমন্বয়ের সাথে চেঞ্জ দুই পাশে হয়, একটা ডেবিট একটা ক্রেডিট। তার মানে আমরা যদি দেখি যে আইটেমটা যদি আমরা দেখি, তাহলে এখান থেকে যে আমাদের চেঞ্জটা আসছে, এখান থেকে যে আমাদের চেঞ্জটা আসছে ৭,০০০ টাকা, তার মানে এই ঘরটা আমাদের তাহলে কত বসবে? ৭,০০০ টাকা। এই ঘরটা আমাদের কত বসবে শিক্ষার্থী বন্ধুরা? ৭,০০০। সেইটাই আমরা দেখি, এই যে
অর্থাৎ এখানে চেঞ্জটা হয়েছে 7,000 টাকা। ঠিক আছে, তার মানে আমরা সেবা আয় দেখতে পাচ্ছি যে সেবা আয় এখানে আমাদের 88,000 ছিল, সেটা হয়ে গেছে 95,000 টাকা। সরি, এখানে আমরা 8,000 টাকা লিখছি, এটা হবে 7,000 টাকা হবে। তার মানে এখানে চেঞ্জ যেটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের 7,000 টাকার একটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো সেবা আয় যেহেতু 7,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এর সাথে সম্পর্ক হলো কার? সেবা আয়ের সাথে সম্পর্ক হলো প্রাপ্য হিসাব। তার মানে প্রাপ্য হিসাব 34,000 হয়েছে, আগে ছিল কত? 7,000 টাকা বাদ দেবো 34,000 টাকা থেকে। 34,000 টাকা থেকে আমরা 7,000 যদি বাদ দেই, তাহলে আমাদের যে রেজাল্টটা বের হবে শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো 27,000। অর্থাৎ 27,000 প্লাস 27,000-এর সাথে এই যে প্রাপ্য হিসাব 7,000 প্লাস হবে, দুইটা যোগ করে তাহলে আমাদের সমন্বিত রেওয়া মিল বের হবে 27 আর 7 34। তো অগ্রিম বীমার কথাটাও কিন্তু আমি একটু আগে বলে দিয়েছি যে অগ্রিম বীমা আমাদের এখানে 8,000 টাকা হ্রাস পাইছে, তার মানে বীমা খরচ আমাদের বৃদ্ধি পাইছে। অগ্রিম বীমা আমাদের অগ্রিম বীমার যে জাবেদাটা সেটা যদি আমি এখানে লিখি, আমি কিন্তু সংক্ষেপে জাবেদাটা কিন্তু শিক্ষার্থী আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। তো এখানে অগ্রিম বীমার মেয়াদ হ্রাস পাইছে বা এটার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে অগ্রিম বীমাটা হয়ে গেছে বীমা খরচ। যেহেতু সমন্বয়ে সম্পদ থাকলে হাইলাইট হবে ব্যয়, তো অগ্রিম বীমা আগে ছিল 26,000, পরে হয়েছে 18,000, তার মানে এখানে বীমা খরচ ডেবিট হয়েছে। আর অগ্রিম যে বীমাটা আছে, অগ্রিম বীমা হিসাব এটা ক্রেডিট হবে 8,000 টাকা। ওকে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টা তোমাদের ব্রেনে যাচ্ছে এবং তোমরা বুঝতে পারছো আমার বিশ্বাস। তাহলে অগ্রিম বীমা যদি 8,000 টাকা ক্রেডিট হয়, অগ্রিম বীমার সাথে সম্পর্ক হলো কার? বীমা খরচ। এই যে অগ্রিম বীমার সাথে বীমা খরচ বৃদ্ধি পেয়েছে। এরপর চলো সাপ্লাইসটা আমরা দেখি। সাপ্লাইস এখানে 9,000 আগে ছিল, কিন্তু পরে কত হবে সেটা কিন্তু বলা নাই। সাপ্লাইসের সাথে সম্পর্ক হলো সাপ্লাইস খরচের। সাপ্লাইসের সাথে সম্পর্ক কার শিক্ষার্থী বন্ধুরা? সাপ্লাইস খরচ। আমরা যদি দেখি যে সাপ্লাইস খরচ আগে কিন্তু ছিল না, রেওয়া মিলে সাপ্লাইস খরচ ছিল না। ঠিক আছে, রেওয়া মিলে সাপ্লাইস খরচ ছিল না, কিন্তু পরে দেখো সাপ্লাইস খরচ 4,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে এটা আমরা বলতে পারি যে সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 4,000 টাকা। সাপ্লাইস ব্যবহৃত হয়েছে 4,000 টাকা, তার মানে এখানে সাপ্লাইস ব্যবহার কারণে সাপ্লাইসের পরিমাণ হ্রাস পাইছে 5,000, 4,000, 9,000 থেকে 5,000, মানে 4,000 টাকা হ্রাস পাইছে। আর সাপ্লাইস খরচ বৃদ্ধি পেয়েছে 4,000। তো এটার জাবেদাটা যদি আমরা লিখি, তাহলেই দেখবা তোমাদের কাছে বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা ক্লিয়ার হবে। আমি জাবেদাটা তোমাদের একটু লেখার চেষ্টা করতেছি। এটার জাবেদা এরকম যে সাপ্লাইস ব্যবহার হয়েছে 4,000 টাকা। এই ধরনের কিন্তু আমরা জাবেদা প্রায় দেখি, সাপ্লাইস ব্যবহার হয়েছে 4,000 টাকা। তাহলে সাপ্লাইস ব্যবহার হওয়া মানে কি? সাপ্লাইসটা খরচ হয়ে গেছে, তুমি সাপ্লাইস যে সম্পদ ছিল সেটা তুমি ব্যবহার করছো, তার মানে সম্পদ ব্যবহার হইলে, সম্পদের টাইম চলে গেলে সেটা কি হয়ে যায়? খরচ হয়ে যায়। তার মানে সাপ্লাইস খরচ আমাদের ডেবিট, খরচ বৃদ্ধি পাইছে। একই সাথে আমাদের সাপ্লাইস নামক সম্পদটা হ্রাস পাইছে। সাপ্লাইস হিসাব বা সাপ্লাইস সম্পদটা আমাদের কি হয়েছে? এখানে হ্রাস পাইছে। তো এখানে পরিমাণ হবে 4,000। তো এখন যদি তুমি দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি তুমি জার্নালটা দেখো, তাহলেই দেখবা তোমার কাছে বিষয়টা ইজি মনে হবে। এখন দেখো তো এই যে সাপ্লাইস খরচ মানে সাপ্লাইস, এই যে সাপ্লাইস খরচটা এখানে চলে আসছে। দেখো আমি যদি দেখাই, এই যে দেখো সাপ্লাইস খরচ 4,000 টাকা। ঠিক আছে, আর সাপ্লাইস তোমার হ্রাস পাইছে, তার মানে সাপ্লাইস হ্রাস পাইলে এখানে অবশ্যই সমন্বয়ে সাপ্লাইসটা ক্রেডিট পাশে বসবে। তো ডেবিটে ছিল 9,000 আর ক্রেডিটে হলো 4,000, তাহলে ডেবিট ক্রেডিট কাটাকাটি গিয়ে সাপ্লাইসের পরিমাণ হয় কত? 5,000। তো আশা করি সাপ্লাইস বিষয়টা তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। চলো আমরা পরের লেনদেনটা দেখি। পরের লেনদেনটা হলো আমাদের
অবচয় সঞ্চিতি সংক্রান্ত। দেখো এখানে অবচয় ক্রেডিট পাশে আছে 12,000 রেওয়া মিলের ক্রেডিট পাশে, কিন্তু সমন্বিত রেওয়া মিলে কিছুই নাই। তাহলে অবচয় সঞ্চিতির সাথে আমাদের যার সম্পর্ক থাকে সেটা হলো অবচয়। অবচয় সঞ্চিতির সাথে যার সম্পর্ক থাকে তাকে আমরা বলি কি শিক্ষার্থী বন্ধুরা? অবচয়। মনে রাখবা, অবচয় সঞ্চিতির সাথে সম্পর্ক হলো অবচয়ের। তো অবচয় দেখো এখানে একটা অবচয় বৃদ্ধি পাইছে, আমরা যদি দেখি অবচয় 10,000 টাকা বৃদ্ধি পাইছে, আর অবচয় সঞ্চিতি আগে ছিল 12,000। তো এইটার সমন্বয়টা কিরকম ছিল আমি যদি একটু লিখে দেখাই। ধরো স্থায়ী সম্পদের উপরে 10% অবচয় ধরতে হবে এরকম, বা অবচয় 10,000 টাকা এরকম একটা মনে করো আইটেম আছে, বা অবচয় ধার্য করো 10,000 টাকা। তো সেক্ষেত্রে আমরা কি করি? অবচয় হিসাব ডেবিট, কারণ খরচ বৃদ্ধি পেয়েছে, অবচয় একটা খরচ, হ্যাঁ অবচয় একটা খরচ, অবচয় খরচ বৃদ্ধি পাওয়ার কারণে শিক্ষার্থী বন্ধুরা অবচয় খরচ বৃদ্ধি পাওয়ার কারণে 10,000 টাকা ডেবিট হবে। আর অবচয়ের সাথে যার সম্পর্ক সেটা হলো পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি। অবচয়ের সাথে যার সম্পর্ক তাকে আমরা বলি পুঞ্জীবিত অবচয় বা অবচয় সঞ্চিতি। পুঞ্জীবিত অবচয় নামেও বলা যায়, অবচয় সঞ্চিতি নামেও বলা যায়। তো এটাও ক্রেডিট হবে, কারণ আমাদের প্রতিসম্পদ বাড়ছে। অবচয় সঞ্চিতি এটা একটা প্রতিসম্পদ, ডায়ের মতো আর কি, কিন্তু এটা প্রতিসম্পদ, সম্পদের মূল্যকে হ্রাস করে। ঠিক আছে, তাই অবচয় সঞ্চিতি হিসাবে এটা ক্রেডিট হবে। তো অবচয় সঞ্চিতিটা ক্রেডিট হবে শিক্ষার্থী বন্ধুরা। অবচয় সঞ্চিতিটা কেন ক্রেডিট হবে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা যে অবচয় হিসাব ডেবিট, এই যে অবচয় বৃদ্ধি পাইছে 10,000 টাকা, আর অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, তার মানে অবচয় সঞ্চিতি আগে ছিল 12,000 রেওয়া মিলে, 12,000 ছিল, এখন 10,000 টাকা বাড়বে, ক্রেডিট পাশে 12,000 আবার ক্রেডিট পাশে 10,000, তাহলে ডেবিট ক্রেডিটে বেড়ে গেলে কত হলো? 12,000 আর 10,000 কত হলো? 22,000। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা অবচয়ের জাবেদাটা তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা পরের লেনদেনটা দেখি। পরের লেনদেনটা আমাদের মানে যে আইটেমটা সেটা বকেয়া বেতন। কি আছে? বকেয়া বেতন। দেখো শিক্ষার্থী বন্ধুরা বকেয়া বেতন কিন্তু রেওয়া মিলে ছিলই না, কিন্তু সমন্বিত রেওয়া মিলে হুট করে বকেয়া বেতন চলে আসছে 6,000। তার মানে বকেয়া বেতনের সাথে যার সম্পর্ক থাকে আমরা জানি সেটা হলো বেতন। বকেয়া বেতনের সাথে যার সম্পর্ক সেটা কি? বেতন। এখন বেতন যদি দেখি, বেতন আগে রেওয়া মিলে ছিল 43,000, পরে সমন্বিত রেওয়া মিলে বেতন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 49,000। তার মানে এখানে অবশ্যই একটা সমন্বয় ঘটেছে। এখানে কি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? এখানে অবশ্যই একটা সমন্বয়ের বিষয় ঘটেছে। সেই সমন্বয়টা হলো বেতন বকেয়া রয়েছে, এরকম একটা সমন্বয় আমাদের সৃষ্টি হয়েছে। বেতন বকেয়া রয়েছে 6,000 টাকা, এখন এই যে বেতন বকেয়া রয়েছে 6,000 টাকা, এটার যদি আমরা জাবেদা করি, আমাদের বেতন ব্যয় বৃদ্ধি পেয়েছে, বেতন ব্যয় আমাদের বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট, 6,000 টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। একই সাথে বকেয়া বেতন দায়ও বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ ব্যয় বকেয়া থাকলে দায় হয়। আমরা তোমাদেরকে শিখাইছিলাম, আশা করি তোমাদের সেই বিষয়টা মনে আছে, 4টা যে বিষয়। তার মানে বেতন বৃদ্ধি পাইছে, ব্যয় বৃদ্ধি পাইছে, তাই ডেবিট। একই সাথে বকেয়া বেতন বৃদ্ধি পাইছে মানে দায় বৃদ্ধি পাইছে, ক্রেডিট। তো আমরা যদি সেই বিষয়টা আলোকপাত করি তাহলে দেখতে পারবো যে এখানে ক্রেডিটটা একটা আকার বাদ করছে না। তো সেই জিনিসটাই আমরা এখন একটু দেখার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে আশা করা যায়। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে বেতন 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে বেতন আগে ছিল 43,000, 43,000-এর সাথে বেতন 6,000 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? ডেবিটে 49,000। আর বকেয়া বেতন একটা দায়, এটা সরাসরি সমন্বয় থেকে সমন্বিত রেওয়া মিলে ক্রেডিট পাশে চলে যাবে 6,000 টাকা। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা বেতন বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আর একমাত্র সুবোধ যে লেনদেনটা এখানের একমাত্র সুবোধ লেনদেনটা হলো প্রদেয় নোট। হ্যাঁ, তো আমরা এখন এখানে একটা স্ক্রিনশট তুলে নেই শিক্ষার্থী বন্ধুরা। এই অবস্থায় আমরা এখন একটা কি করব, কাইন্ডলি একটা স্ক্রিনশট তুলে নেই, কারণ আমরা এখন এটার
সমন্বিত রেওয়ামিল পর্যন্ত তো আমাদের দেওয়াই আছে, বাকি দুইটা ঘর আমরা করার চেষ্টা করব। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এটার বাকি দুইটা ঘর যদি আমরা করি তাহলেই কিন্তু আমাদের কার্যপত্রটা তৈরি হয়ে যাবে। আসলে কার্যপত্রের বেশ কিছু অংশ কিন্তু অলরেডি আমাদের তৈরি করা আছে, ঠিক আছে, অলরেডি কার্যপত্রের অনেক অংশ আমাদের তৈরি করা আছে। তো আমরা বাকি দুইটা ঘর করব, অর্থাৎ রেওয়ামিল সমন্বিত রেওয়ামিল পর্যন্ত করা আছে, বাকি দুইটা ঘর করলেই আমাদের কার্যপত্রটা ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বাকি দুইটা ঘর করার চেষ্টা করি। রেওয়ামিলের পর যে বাকি দুইটা ঘর থাকে আমরা জানি, একটা হলো আর্থিক আয় বিবরণী আর একটা হলো আর্থিক অবস্থার বিবরণী। তো আমাদের এখানে একটা ঘর আমরা অতিরিক্ত দেব, একটা ঘর আমাদের অতিরিক্ত দরকার হবে নিট লাভ বা নিট ক্ষতি লেখার জন্য, ঠিক আছে। তো আমরা এখানে মাঝ বরাবর এটা ভাগ করে দেই। এটার একটা হলো ডেবিট ঘর, একটা হলো ক্রেডিট ঘর, আমরা সেটা জানি। একটা হলো ডেবিট, একটা হলো ক্রেডিট। তো এই ঘরে আমরা লিখি আয় বিবরণী, কারণ আমরা কিন্তু অলরেডি দুইটা ঘর আমাদের সরি আমাদের একটা ঘর দরকার হয়নি, সমন্বয়ের ঘর দরকার হয়নি, সমন্বয়টা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। আমাদের এখন চারটা ঘর দরকার, আয় বিবরণী আর একটা হলো আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। তো ডেবিট ক্রেডিটটা লিখলাম না, ওদের ফরম্যাটটাই আমরা ঠিক রাখলাম, অর্থাৎ এখানে ডেবিট এবং ক্রেডিট। তো তোমরা তো জানো যে একটা ডেবিট ঘর একটা ক্রেডিট, আর্থিক অবস্থার বিবরণী একটা ডেবিট ঘর একটা ক্রেডিট ঘর। তো এই বিষয়টা তোমরা জানো, তাই আর এটা করলাম না। তো আমরা এই ঘরটা সমান করে দেই। তো সেক্ষেত্রে বন্ধুরা আজকের অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রমী অঙ্ক, অর্থাৎ আমরা ৮ ঘোড়া ১০ ঘোড়া ৬ ঘোড়ার চেয়ে আরেকটু ব্যতিক্রমী অঙ্ক এটাখানে পেয়েছি। মানে আমি কিন্তু চেষ্টা করতেছি শিক্ষার্থী বন্ধুরা কার্যপত্রের যত ভেরিয়েশন তোমাদের থাকে সব ভেরিয়েশনের একটা করে, অর্থাৎ বুফে খাবার, বুফে আমার লেকচারগুলো হলো বুফের মতো, অর্থাৎ সব আইটেম থেকে যাতে একটা একটা করে তুমি তোমার টাকার ভিতরে শেষ হয়, অর্থাৎ তোমার যত টাকা নিয়ে তুমি আসছো তোমার ওই টাকার ভিতরে যেন সবগুলো থেকে একটি একটি করে যাতে তোমার নিতে পারো, সেই বিষয়টাই আমি আসলে নিশ্চিত করার চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে বন্ধুরা এইখানের ঘরটা আমরা রাখবো না, এখানে একটা ঘর আছে এই ঘরটা আমরা রাখবো না, অর্থাৎ নিচের যে ঘরটা, কারণ হলো আমাদের এখানে টাকার ঘর বসাতে হবে, তোমরা হয়তো বিষয়টা বুঝতে পারছো। তো সেই জন্য আমি এই ঘরটা রাখতে চাচ্ছি না, অর্থাৎ নিচের যে একটা ঘর আছে এটাকে আমি হোয়াইট করে দেই, এটা অঙ্ক করার জন্য আর কি এটা করতেছি। এটা আমাদের যে নিট লাভ বা নিট ক্ষতির যে ঘরটা সেটা বানাই দিলাম, আর এই সমান সমানের এটা নিচে আমরা এটা আর কি রাখবো। ওকে, এখন আমরা টাকার ঘরটা নিচে বসাই দিলেই হবে আমাদের, এটা আমরা টাইনা দিই। ওকে, এখন আমরা টাকার ঘরটা নিচে বসাই। প্রথম ঘরে ছিল ১,০৫,০০০, এটা পরের ঘরও হবে ১,০৫,০০০, আর এই ঘরে ছিল আমাদের ১,২৮,০০০ সমন্বিত রেওয়ামিলের যোগফল। ওকে, তো এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা
বাকি কাজটা আমরা করতে পারি, অর্থাৎ বাকি যে কাজটা আমাদের আছে এখন সেই বাকি কাজটা আমরা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, বাকি কাজ বলতে এখানে আমরা বলতেছি আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর বিষয়টা আমরা এখন ক্লিয়ার করতে পারি। তো এখানে তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, আয় বিবরণীর ডেবিট পাশটা হয় ব্যয়ের পাশ। আয় বিবরণীর ডেবিট পাশে কি যায়? ব্যয়। আর আয় বিবরণীর ক্রেডিট পাশে বসে আয় জাতীয় আইটেম। আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসে উৎস, অর্থাৎ উত্তোলন এবং সম্পদ। আর আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বসে দাম, অর্থাৎ দায় ও মূলধন। আর সেই লাইনটা তো তোমাদের আশা করি মনে আছে, অর্থাৎ আমি আবারও লিখতেছি, নিট লাভে দাম বাড়ে, ক্ষতিতে উসখুস করে। নিট লাভে দাম বাড়ে, ক্ষতিতে উসখুস করে। এই লাইনটার মানে কি তোমরা আশা করি জিনিসটা ইতিমধ্যে বুঝে গেছো, যে নিট লাভ হলে সেটা দামের ঘরে বসবে। নিট লাভ যদি হয় সেই নিট লাভটা বসবে দামের ঘরে। আর নিট ক্ষতি যদি হয় সেটা বসবে উৎসের ঘরে। উসখুস মানে কি? উসের ঘরে। ঠিক আছে, তার মানে নিট লাভ যদি হয় সেটা বসবে দায় বা মূলধন পাশে। কারণ নিট লাভ যদি হয়, বিক্রেতার দাম বেড়ে যায়, সেই মনে করো ভাবই চলে আসে, তাই না? সে নিজেকে হিরো আলম ভাবতে শুরু করে। আর নিট ক্ষতি যদি হয় সেটা উসের ঘরে বসবে। মানে কি? উসখুস করবে, হায় রে আমার ক্ষতি হয়েছে রে, ভাই রে ভাই কইস না আর, মানে উসখুস করবে। আর নিট লাভ হলে দামের ঘরে বসবে। যাই হোক, এই বিষয়টা আমি অনেক আগে পড়াইছি, অর্থাৎ এই ক্লাস যখন শুরু করি তখন এই বিষয়গুলো ক্লিয়ার করছি। যাই হোক, আমরা এখন দেখি আমাদের আইটেম ওয়াইজ বিষয়গুলো আমরা একটু এখন চিন্তা ভাবনা করি। আমাদের প্রথমে আছে প্রাপ্য হিসাব সমন্বিত রেওয়া মিলে চলে আসছে 34,000। তো প্রাপ্য হিসাবে এটা একটা সম্পদ, তার মানে সরাসরি এটা সম্পদ পাশে চলে যাবে, কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। প্রাপ্য হিসাব সরাসরি সম্পদ পাশে চলে গেছে। পরের লেনদেনটা আমাদের আছে অগ্রিম বীমা সমন্বিত রেওয়া মিলে ডেবিট পাশে 18,000। অগ্রিম বীমা একটা সম্পদ, তাই এটা উসের ঘরে বসবে। উস মানে কি? উস মানে হলো উত্তোলন সম্পদ। এরপর হলো সাপ্লাইজ আমাদের সমন্বিত রেওয়া মিলে 5,000 আছে। সবসময় মনে রাখবা শিক্ষার্থী বন্ধুরা, এই সমন্বিত রেওয়া মিলের আইটেমটাই আমরা সামনের 4টা ঘরের যে কোনো একটা ঘরে বসাবো। এই যে সমন্বিত রেওয়া মিলের যে আইটেমটা আছে, এইটাই সামনের 4টা ঘরের যে কোনো একটা ঘরে বসবো। অর্থাৎ আয় হলে আয়ের ঘরে, ব্যয় হলে ব্যয়ের ঘরে, উৎস মানে উত্তোলন সম্পদ হলে উৎসর ঘরে, দায় বা মূলধন হলে দামের ঘরে। যাই হোক, সাপ্লাইজ এটা সম্পদ, তাই এটা সম্পদের ঘরে বসবে 5,000। সাপ্লাইজ একটা সম্পদ শিক্ষার্থী বন্ধুরা, সাপ্লাইজ মানে সরবরাহ। আচ্ছা, এরপর আমাদের আছে পরের, যদি দেখি অবচয় সঞ্চিতি। অবচয় সঞ্চিতি হলো একটা দায়। অবচয় সঞ্চিতি কি? একটা দায়। আসলে দায় না, এটা প্রতি সম্পদ, কন্ট্রা অ্যাসেট, মানে সম্পদের বিপরীত পাশে বসবে। অর্থাৎ স্থায়ী সম্পদ যেখানে আছে ডেবিট পাশে, এটা ক্রেডিট পাশে বসে, তার মানে দায়ের পাশে বসে। তাহলে এখানে এটা সমন্বিত রেওয়া মিলে আছে 22,000। দায় মানে হলো দামের ঘরে বসবে। পরের লেনদেন আইটেমটা যদি দেখি আমরা, বকেয়া বেতন। বকেয়া বেতন এখানে আছে আমাদের ক্রেডিট পাশে 6,000। বকেয়া বেতন একটা দায়, তাই এটা দামের পাশে বসবে 6,000। আচ্ছা, এর পরের লেনদেন আমাদের আছে সেবা আয় 95,000। সেবা আয় এটা তো আয়, আয় মানে হলো আয় বিবরণীর ক্রেডিট পাশ হলো আয়ের ঘর। এরপর হলো আমাদের বীমা খরচ 8,000 টাকা আছে। বীমা খরচ একটা ব্যয়, তার মানে আয় বিবরণীর ডেবিট পাশ ব্যয়ের পাশে বসবে। আচ্ছা, এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি দেখি, এরপর আমাদের আইটেম আছে অবচয়। অবচয় একটা ব্যয়, যদিও এটা অনগদ ব্যয় কিন্তু এটা ব্যয়, এটা আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সাপ্লাইজ খরচ। সাপ্লাইজ খরচ এটাও একটা ব্যয়। আমি কিন্তু উপরে হেডলাইন লিখলাম না, কারণ এগুলো তোমরা পারো, এগুলো নাম্বার অফ টাইমস তোমাদেরকে দেখানো হয়েছে। ডেবিট ক্রেডিট অনেক কিছুই দেখানো হয়েছে, যাবে দেওয়া কিন্তু আমি শর্টকাট করছি, কারণ এই বিষয়গুলো তোমরা জানো, তাই অত ডিটেলসে যাই না। বেতন আছে 49,000। বেতন সমন্বিত রেওয়া মিলে আছে 49,000।
বেতন অবশ্যই একটা ব্যয়। এরপর হলো প্রদেয় নোট। প্রদেয় নোট আছে 5,000, আমাদের সুবোধ বালক। প্রদেয় নোটের সাথে কোনো আইটেম নাই। প্রদেয় শব্দ মানেই দায়, তার মানে দামের ঘরে বসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের এই সমন্বিত রেওয়া মিল থেকে অর্থাৎ রেওয়া মিল এবং সমন্বয়ের সমন্বিত যে অংশটা, সমন্বিত রেওয়া মিলের যে অংশটা আমাদের আছে, এই অংশটা এখান থেকে আমরা কি করছি, আয় বিবরণী, আয় এবং ব্যয় এবং সম্পদ এবং দায়ের ঘরে আইটেমগুলো বসাই দিছি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আমরা নিট লাভ বা নিট ক্ষতি খুঁজবো। তো আমাদেরকে নিট লাভ বা নিট ক্ষতি খোঁজার জন্য দেখতে হবে আমাদের আয় বিবরণীর ক্রেডিট পাশে কি অবস্থা আছে। ক্রেডিট পাশ বড় না ডেবিট পাশ বড়? এখানে আয় বিবরণীর ক্রেডিট পাশে দেখা যাচ্ছে 95,000, আর আয় বিবরণীর ডেবিট পাশে যা আছে সেটা 95,000-এর কম। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি আয় বিবরণীর ক্রেডিট পাশ বড়। আয় বিবরণীর কি ক্রেডিট পাশটা বড় শিক্ষার্থী বন্ধুরা, 95,000। তাহলে আমরা বসাই। আচ্ছা, এখন এই 95,000 টাকা যেটা আমরা বের করলাম, এইখান থেকে আমরা বাদ দেব আয় বিবরণীর ডেবিট পাশে। আয় বিবরণীর ডেবিট পাশে যে আইটেমগুলো আছে, অর্থাৎ 95,000 থেকে আমরা বাদ দেব 8,000, এরপর বাদ দেব 10,000, এরপর বাদ দেব 4,000, এরপর 49,000। তাহলে আমাদের বের হবে 24,000। আমাদের নিট লাভ বের হবে শিক্ষার্থী বন্ধুরা। নিট লাভ বের হবে 24,000 টাকা, আমাদের নিট লাভ বের হবে। তো নিট লাভটা আমরা এখানে বসাই। ডেবিট পাশে যেই পাশে ছোট সেই পাশে বসবে নিট লাভ। আর এই দুই পাশের যোগফল এখন আমাদের কি হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা, সমান হয়ে যাবে। দুই পাশেই 95,000 টাকা হয়ে যাবে সমান। এখন আমরা যেটা দেখব শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কাজ হলো আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশ এবং আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশ। তবে তার আগে আমরা বলেছিলাম যে নিট লাভের দাম বাড়ে। নিট লাভে কি বাড়ে? দাম বাড়ে। তার মানে এই যে নিট লাভ যেটা আমরা বের করছি 24,000, আমরা নিচে লিখে রেখেছি, তোমরা হয়তো দেখেছো, এই যে নিট লাভের দাম বাড়ে, ক্ষতিতে উসখুস করে। তার মানে নিট লাভ যেটা আমরা পেয়েছি সেটা আবার আমরা দামের ঘরে বসাবো। দামের ঘর মানে কোনটা শিক্ষার্থী বন্ধুরা? দামের ঘরটা হলো আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশ, অর্থাৎ দায় এবং মূল্য। যাই হোক, এখন সম্পদ পাশে আমাদের মোট যোগফল কত সেই বিষয়টা আমরা এখন নামাবো। 34,000 আছে, 18,000 আছে, আর 5,000 আছে, অর্থাৎ 57,000 হয়। আর এটার ক্রেডিট পাশ অর্থাৎ আয় বিবরণ, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশ, সেইটার যোগফলও আমাদের যোগ করতে হবে। তো আগে আমরা ডেবিট পাশটা যোগ করলাম, এখানে আমাদের 57,000 হয়। ডেবিট পাশে আমাদের যোগফল হয় শিক্ষার্থী বন্ধুরা 57,000। আচ্ছা, আমরা এখন ক্রেডিট পাশটা যোগ করব। ক্রেডিট পাশে আমাদের আছে 22,000, 6,000, 5,000, 24,000। তো আমরা যদি ক্রেডিট পাশটাও যোগ করি সেখানেও আমাদের হবে 57,000। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশ এবং আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশ দুটো পাশ আমাদের কি হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, সমান হয়েছে। আমরা যদি দেখি যে আর্থিক অবস্থার বিবরণীর দুই পাশ আমাদের সমান হয়েছে 57,000, 57,000। এবং এই দুই পাশ সমান হওয়া মানে হলো শিক্ষার্থী বন্ধুরা, এই দুই পাশ সমান হওয়া মানে হলো এ ইকুয়ালস টু এল প্লাস ওই, অর্থাৎ আমাদের যে হিসাব সমীকরণ আছে সেই হিসাব সমীকরণ প্রুভ হলো। এই দুইটা হওয়া মানে হলো হিসাব সমীকরণ আমাদের প্রুভ হয়েছে। যাই হোক, এই বিষয়টা আমরা হয়তো জানি, আমরা দেখেছি এর আগে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের একটু জেড টেনে দিতে হবে, কারণ অঙ্ক শেষ হয়ে গেলে আমরা কি করব, জেড টানবো। জেড টানা মানে হলো জাস্ট এখানে একটা রেখা টানবো। দুটো রেখা টানা মানে হলো জেড টানা। জের মানে হলো কি শিক্ষার্থী বন্ধুরা, দুটো রেখা টানা। দুটো রেখা টানাকে আমরা বলি জের। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকে যে অঙ্কটা করাইলাম, অর্থাৎ সমন্বয় ছাড়া, সমন্বয় জাবেদা ছাড়া বা সমন্বয়ের ঘর ছাড়া কিভাবে সরাসরি সমন্বিত রেওয়া মিল তৈরি করা যায়, সেই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি। আজকের লেকচারটা হলো আটঘরার লেকচারের বিপরীত। অর্থাৎ আটঘরা লেকচারে কি ছিল? আটঘরা লেকচারে আমরা সমন্বিত রেওয়া মিল আনি নাই, অর্থাৎ সমন্বিত রেওয়া মিলের ঘর আসতো না। রেওয়া মিল সমন্বয় থেকে সরাসরি আমরা আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী করতাম। বাট আজকের লেকচারটা হলো একেবারে আটঘরার বিপরীত। অর্থাৎ আজকের লেকচারে আমরা সমন্বয় আনি নাই, সমন্বিত রেওয়া মিল আনছি। অর্থাৎ সমন্বয় আমাদের দেওয়া ছিল না, তো ওখান থেকে আমরা সমন্বয় খুঁজে খুঁজে সমন্বয় জাবেদা দাখিলা দিছি।
তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকে এই ক্লাসটা একটা ব্যতিক্রমী অঙ্ক, তানজিরুল হোসেন রাব্বি স্যার তোমাদেরকে এই ব্যতিক্রমী অঙ্কটা যতটা সম্ভব সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। এবং এই ধরনের অঙ্ক কিন্তু সাধারণত আসে না, এটা হলো টিপিক্যাল টাইপের অঙ্ক। এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় যে খুব একটা আসে তা না। তারপর আমি এটা রাখলাম, কারণ হলো যখন কোনো কারণে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এটা আসতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস মনে রাখবা যে তোমার অনেক মেধা থাকলে তুমি ব্যাংকে চাকরি করবা, আর যদি তোমার অনেক টাকা থাকে তাহলে তুমি সেই ব্যাংকের মালিক হবে। মনে রাখবে শিক্ষার্থীরা, লাইফে লাভ লেটারের চেয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ভ্যালু অনেক বেশি। এখন তুমি কোন লেটারের জন্য কাজ করবে সেই ডিসিশন তোমার। লাইফের বাস্তব এবং সবচেয়ে চরম বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝেছি, স্কুল বা কলেজের পাঠ্য বইয়ের চেয়ে ব্যাংকের চেক বইয়ের দাম অনেক বেশি। কে কাকে স্যার ডাকবে সেটা কখনো মেধার উপর নির্ণয় হয়নি, কারণ কলেজের বারান্দায় হাঁটতে না পারা ব্যক্তিটি স্ট্রাগল করে যখন একটা কোম্পানির মালিক হয়ে যায় তখন তারই কোম্পানিতে চাকরি করতে আসে দেশছেড়া মেধাবীগুলো ওই কোম্পানি খুঁজে। এবং তুমি নিজেও খুঁজে দেখতে পারো, বেশিরভাগ কোম্পানির মালিকরা কলেজের বারান্দায় হাঁটার সুযোগই পায়নি স্টুডেন্ট লাইফে, অথচ আজকে তারাই সেসব কলেজের বিভিন্ন অনুষ্ঠানে স্পেশাল গেস্ট। হ্যালো ডিয়ার মাই স্টুডেন্টস, আই এম স্পিকিং, অ্যাক্ট ওয়াইজ, থিঙ্ক টুয়াইস। আর একটা কথা আছে, অভাব যখন দরজা দিয়ে ঢুকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। কিন্তু আহ, সত্যজিৎ বিশ্বাস, অর্থাৎ সত্যজিৎ দাদা, যিনি এই লেখাটা লিখেছে, বাংলাদেশ কেরিয়ার ক্লাবের জনক, আমি তাকে স্যালুট জানাই। তো তার এবং আমার মত একটাই যে অভাব যখন দরজা দিয়ে ঢোকে তখন ম্যাক্সিমাম ভালোবাসা তখন জানালা দিয়ে না, জানালার ফাঁক দিয়ে, ভেন্টিলেটর দিয়ে, এমনকি দরজার চাপা দিয়েও পালায়। কথাগুলো কতটা বাস্তবসম্মত সেটা তুমি বুঝতেই পারছো। তো নিজেকে তৈয়ার করো, পরিশ্রম কখনোই পরিশ্রমকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না। ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।